হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম আবার চলে এসেছি আরেকটি নতুন বিষয়ের সাথে এবং তোমাদেরকে স্বাগত জানাই স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব, দেখো, সাহিত্য মেলা বাংলা বিষয় কি অষ্টম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো হাওয়ার গান। কে লিখেছেন? বুদ্ধদেব বসু। দেখো এখানে সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী হাওয়ার গান কি পঞ্চম পাঠের হাওয়ার গান বুদ্ধদেব বসু। আমরা কবিতা শুরু করার আগে কবি পরিচিতি সম্বন্ধে যেমন সবসময় জেনে নিয়েছি, আবারও আলোচনা করে নেব। দেখো, কবি পরিচিতি। বুদ্ধদেব বসু। দেখো এখানে ব্যাকেটে দেওয়া আছে 1908 থেকে 1974। দেখো কি হচ্ছে, বুদ্ধদেব বসু ছিলেন বিংশ শতাব্দীর একজন বাঙালি কবি। তাহলে কোন সময়ের কথা বলা হচ্ছে এখানে? দেখো, বিংশ শতাব্দী একজন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথা সাহিত্যিক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। তাহলে দেখো, তারপরে তিনি বিংশ ত্রিশের দশকে আধুনিক কবিতার নতুন ধারা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো এখানে তাহলে বোঝাই যাচ্ছে তিনি হলেন একজন আধুনিক কবি। কি করছেন? কিছু নতুন কি হচ্ছে ধারা তৈরি করতে চেয়েছেন ওর মানে হচ্ছে লেখার মধ্যে। তারপরে দেখো, এবং কবিতা নামক সাহিত্যপত্র সম্পাদনা করে আধুনিক কাব্য আন্দোলনে নেতৃত্ব দেন। তাহলে কি হচ্ছে এখানে, তার সাথে সাথে কি হচ্ছে, আধুনিক কাব্য আন্দোলনেও তিনি কি করছেন? যুক্ত হচ্ছেন। তিনি একাধারে কবি, নাট্যকার, গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে সাহিত্য জগতে নিজের স্বাক্ষর রেখেছেন। তারপরে দেখো এখানে জন্ম, এখানে তো শুধু আমরা দেখলাম কি সালটা দেওয়া আছে, তারিখটা দেওয়া নেই। এখানে দেখো 30শে নভেম্বর 1908 সালে কুমিল্লার মালখানগরে তার জন্ম। তারপরে দেখো কর্মজীবন। বুদ্ধদেব বসু ছিলেন একজন বহুমুখী লেখক। কি হচ্ছে, কেন আমরা দেখেছি তিনি যে শুধু কি করেছেন, যে শুধু কবিতা নয়, প্রাবন্ধিক, নাট্যকার, কথা সাহিত্যিক, আরো সাহিত্যিক সমালোচনাও করেছেন, আবার অনুবাদকও। দেখতে পাচ্ছেন, দেখো তাই বলেছেন তাকে বহুমুখী লেখক। এত কিছু রচনার জন্য তাকে কি বলা হচ্ছে? বহুমুখী লেখক বলা হয়েছে। যিনি কবিতা ছাড়াও উপন্যাস, ছোট গল্প, নাটক এবং প্রবন্ধ লিখেছেন। এবার বুঝতেই পারছো কেন বহুমুখী বলা হচ্ছে। তার সাথে সাথে দেখো উপন্যাসও লিখছেন, ছোট গল্পও লিখছেন, নাটকও লিখছেন, আবার প্রবন্ধ লিখেছেন। দেখো সাহিত্যিক অবদান। এবার আমরা একটু সাহিত্যিক অবদান সম্পর্কে দেখে নেব। কবি হিসেবে তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন শক্তিমান কবি এবং আধুনিক কবিতার ধারা প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। মানে বুঝতে পারছো, আগেই বলেছি যে তিনি কি ছিলেন? আধুনিক কিছু ধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো তাতে তার অবদান কি ছিল? যা ছিল তার অবদান গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। তিনি কি ছিলেন? বিংশ শতাব্দীর একজন শক্তিমান কবি। তারপরে দেখো সম্পাদনা। তিনি কবিতা ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক হিসেবে 25 বছরেরও বেশি সময় ধরে আধুনিক কাব্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো আমরা আগেই দেখেছি যে তিনি কি করেছেন, তিনি কাব্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি প্রগতি নামক সাহিত্যপত্র সম্পাদনাও করেছিলেন। অন্যান্য রচনা। তিনি শুধুমাত্র একজন কবি ছিলেন না, আমরা আগেই দেখেছি শুধুমাত্র যে কবি ছিলেন তা না, নাট্যকার, প্রাবন্ধিক, সাহিত্যিক, কথা সাহিত্যিকও ছিলেন তিনি। তিনি একজন প্রাবন্ধিক, নাট্যকার, কথা সাহিত্যিক এবং অনুবাদক হিসেবে সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দেখো আবারও লেখা আছে, তো আমি বলেও দিলাম আবার তোমাদের। দেখো এখানে আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ, লিখে দেওয়াও আছে। দেখো এবার কবিতাটার মূল বিষয়বস্তু কি বলছে, দেখো কবিতার মূল বিষয়বস্তু কি আমরা সেটা দেখব। বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতাটির বিষয়বস্তু হলো প্রকৃতির পরিবর্তনশীল রূপ এবং এর অন্তর্নিহিত শক্তি। মানে এর মধ্যে কি দেখতে পাবো, যে প্রকৃতির কিরকম কি পরিবর্তন হয় সে বিষয়ে আমরা দেখতে পাবো। কবি এখানে হাওয়ার বিভিন্ন রূপ, তার খেলা এবং প্রকৃতির ওপর তার প্রভাবকে তুলে ধরেছেন। মানে কি বলছে দেখো, হাওয়া মানে কি?
হাওয়ার সমর্থক শব্দ কি? বায়ু বা বাতাস। তাহলে বায়ু বা বাতাসের কি হচ্ছে বিভিন্ন রূপ। সে খেলা মানে কি? একটা স্থান থেকে আর একটা স্থান পরিবর্তন করা। এবং প্রকৃতির ওপর তার প্রভাবকে তুলে ধরেছেন, মানে প্রকৃতির ওপর হাওয়ার যে ভূমিকাটা আছে সেটাও তিনি তুলে ধরেছেন তার কবিতার মধ্যে। বাতাস একদিকে যেমন শান্ত ও মন্থর, মানে কি শান্তও থাকে আবার মন্দগামীও থাকে, তেমনি ঝড়ো শক্তিশালী হতে পারে। ঝড়ো মানে শক্তিশালী, মানে কি বলা হচ্ছে, দেখবে অনেক সময় বাতাস কি হয় মৃদু ভাবে প্রবাহিত হচ্ছে, আবার অনেক সময় এতটাই গতিতে প্রবাহিত হয় যখন আমরা বলে থাকি যে ঝড় উঠেছে, তো তেমনই ঠিক। এই দুই বিপরীত ধর্মী রূপেরই চিত্র পাওয়া যায় কবিতায়। তো আমরা কবিতার মধ্যে এই তার দুটো রূপকে দেখতে পাবো। প্রকৃতির শক্তি ও পরিবর্তনশীলতা। কবিতাটি প্রকৃতির এক অন্যতম শক্তিশালী ও পরিবর্তনশীল উপাদান বাতাসকে কেন্দ্র করেই লেখা। মানে এই যে কবিতাটা সম্পূর্ণ লেখা হয়েছে কাকে কেন্দ্র করে? বাতাসকে। বাতাস কখনো শান্তভাবে বয়ে যায়, আবার কখনো তীব্র বেগে ঝড়ো হাওয়া সৃষ্টি করে। তারপরে দেখো আমি প্রথমেই বললাম যে কখনো সে মৃদুভাবে প্রবাহিত হচ্ছে, আবার এতটাই গতিতে প্রবাহিত যে ঝড়ের আকার ধারণ করে। এখানে দেখো বাতাসের প্রভাব। এবার বাতাসের প্রভাবটা কেমন আমরা দেখব। বাতাস কিভাবে গাছপালা, নদী এবং অন্যান্য উপাদানের ওপর প্রভাব ফেলে। তাহলে যখন কি বাতাসটা বয়ে যায়, আমরা তো বাতাসকে চোখে দেখতে পাই না, তাকে কি করি? অনুভব করি। কার মাধ্যমে বুঝতে পারি যে বিশেষ করে যে বাতাসটা বইছে? কার কার মাধ্যমে? দেখো যখন গাছের ওপর দিয়ে বয়ে যায় তখন কি হয়, একটা গাছ যখন স্থির থাকে সেটা চলমান হয়ে যায়, তো তাহলে বুঝতে পারছি যে বাতাস বইছে। আবার দেখো যখন কোনো নদী বা সমুদ্র ধারে দাঁড়িয়ে থাকবে তখন দেখবে নদীর যে জলটা থাকে সেটা কেমন নড়ছে, তখন আমরা বুঝতে পারি বাতাস বইছে। আবার দেখো অন্যান্য উপাদান আরো দেখবে, যখন এমনি যদি রাস্তায় দেখবে যদি কাগজ পলিথিন পড়ে আছে, সেগুলোও কি হয় বাতাসের দ্বারা সেগুলো তাদের স্থান পরিবর্তন করে। তার বর্ণনায় দেওয়া হয়েছে, মানে এই যে বাতাসকে যে বয়ে চলেছে যার যার ওপর থেকে বোঝা যায় সেই সব জিনিসের এখানে বর্ণনা দেওয়া হয়েছে। বাতাস একটি ধ্বংসাত্মক শক্তি হতে পারে। ধ্বংসাত্মক কেন বলা হচ্ছে জানো? অনেক সময় কি হয়, যখন বাতাস তার গতিবেগ বাড়িয়ে দেয় তখন যখন ঝড়ের রূপ ধারণ করে, তার ফলে কি হয় অনেক গাছপালা ভেঙে যায়, অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, তো তাই তাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক, যা সবকিছু ভেঙে দিতে পারে। আবার কখনো একটি জীবনের স্পন্দন, দেখো আমি বললাম যে সবকিছু কি করে নষ্ট করে দিতে পারে। প্রকৃতি দ্বৈত রূপ। কবি হাওয়ার দুটি ভিন্ন সত্তাকে দেখিয়েছেন। একটি সত্তা শান্ত, সুন্দর ও জীবনদায়ী, যা গাছের পাতায় ফিসফিস করে কি হচ্ছে, একটা দিককে কি বলছে, যে একটা দিক হচ্ছে বা হাওয়ার সুন্দর, মানে কি হচ্ছে যখন দেখবে হালকা বাতাস বয়ে যায়, আমাদের ওই গায়ে যখন এই বাতাসটা লাগে তখন আমাদের যেন হৃদয়টা ভরে ওঠে। তো আর একটা দিক দেখো, আর অন্যটি কি রুদ্র, যা সবকিছু তছনছ করে দেয়। যখন ওরই আবার গতিবেগ বেড়ে যায় তখন কি হয়, ওই বাতাসই আবার সবকিছু নষ্ট করে দিতে পারে। দেখলে তাহলে এখানে বাতাসের আমরা দুটি দিক দেখতে পেলাম। জীবন ও প্রকৃতির সম্পর্ক। কবিতাটিতে প্রকৃতির এই শক্তিশালী রূপের মাধ্যমে কবি জীবনের বিভিন্ন দিক যেমন সৃষ্টি ও ধ্বংস, আনন্দ, বেদনা, স্থিরতা, পরিবর্তনকে ফুটিয়ে তুলেছে। বুঝতেই পারছো এখানে বাতাসের মাধ্যমে কোন কোন দিককে কবি বুঝিয়েছেন। দেখো আমরা চলে এলাম পাঠ্যাংশের মধ্যে। হাওয়ার গান। দেখো এটা একটা কবিতা কিন্তু এখানে গান দেওয়া আছে। গান মানে কি? গান মানে তার একটা নির্দিষ্ট লয় থাকবে, নির্দিষ্ট তাল থাকবে, কিন্তু এটা একটা কবিতা হওয়ার সত্ত্বেও কিন্তু গান বলেছেন। কে বলেছেন? বুদ্ধদেব বসু। কেন বলেছেন? এখানে হচ্ছে গান বলার একটাই কারণ, সে হলো হাওয়া তার বাতাস তার দুঃখ প্রকাশ করছে। কি বলছে যে আমাদের কোনো নির্দিষ্ট স্থান নেই, আমাদেরকে বয়ে চলে যেতে হয় এক স্থান থেকে অন্য স্থানে। তো দেখবে যখন কোনো গায়ক যদি তার দুঃখের মানে তার যখন একটা যখন পরিস্থিতি প্রকাশ করে, তো তোমরা যদি তাকে মনোযোগ দিয়ে শোনো দেখবে শুনতে খুব ভালো লাগে। তো তেমনই এখানে হাওয়া যে তার দুঃখটা প্রকাশ করেছে এই কবিতার মধ্যেই লেখক দেখিয়েছেন। কি বলেছেন দেখো, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে। কি বলছে?
হাওয়াদের কোনো বাড়ি নেই, মানে কি তাদের কোনো বাসস্থান নেই, তাদের নির্দিষ্ট কোনো যে তারা একটা জায়গায় যে স্থিরভাবে থাকবে সেটা তাদের নেই, তারা শুধু কেঁদে মরে বাইরে। কি হচ্ছে তাহলে কি তারা কোথায়, আমরা হাওয়াকে কোথায় দেখি, আমরা বাড়ির মধ্যে তাকে নিয়ে আসতে পারবো, বলবো যে এখানে থাকো না, তারা বাইরের মধ্যেই কি হচ্ছে কেঁদে বেড়ায়, কান্না করে, সারাদিন রাত্রি বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। কি হচ্ছে এখানে বুক চাপা কান্না, বুক চাপা কান্না কখন করে, যখন সে অনেক দুঃখ পায় তখন এই বুক চাপা কান্না করে। তো কখন করছে, দিন রাত, নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। তো যখন এতটাই সে দুঃখিত থাকে তো তার নিঃশ্বাসটা যেন কি হচ্ছে, যেন মনে হচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে, সে নিজেও ভেবে পাচ্ছে না সে কি করবে। সে কোথায় হায় রে, সে কোথায় মানে কি বলতো, এখানে সে কোথায় মানে হচ্ছে হাওয়াদের নির্দিষ্ট একটা স্থান, বাসস্থান কোথায়, তাই বলছে সে কোথায় হায় রে। বলে তারা পৃথিবীর সব জল সব তীর। কি বলছে, বলে তারা পৃথিবীর সব জল মানে কি, যত জল আছে তীর, এখানে বলেছে সব তীর। তীর মানে কি, একটা যে নদী মানে যে জল থাকে তার পাড় বা কুল, সেগুলো বোঝানো হয়েছে। ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, মানে কি হচ্ছে সে স্পর্শ করে গেছে, ছুঁয়ে গেছে মানে কি স্পর্শ করে গেছে, বারবার কি, যেখানে কি হচ্ছে একবার নয় বহুবার, বহুবার স্পর্শ করে গেছে কোন স্থানকে, হাওয়া বা বায়ু কি করে স্পর্শ করে যায়, কিন্তু সেখানে কি হয় তাদের কোনো নির্দিষ্ট স্থান হয় না। কি বলছে দুর্বার মানে যাকে নিবারণ করা যায় না, তবু নেই সে তো নেই নেই রে। বলছে আমরা যেখানেই যাই না কেন আমাদের সেখানে কি হচ্ছে কোনো আমাদের নির্দিষ্ট বাসস্থান নেই, তাই বলছে তবু নেই সে তো নেই নেই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, মানে পৃথিবীতে যত মানে নদী নালা যা আছে, আবার দেখো সব তীর, তীর এখানে কি কুল, আবার বলছে দেখো পাহাড়ের গম্ভীর, যে বড় বড় পাহাড় আছে, আমরা তো বাতাসকে বলতে পারবো না, ওরা কি হচ্ছে ওরা তো সমস্ত জায়গাতেই যায়, কোনো আমরা বললাম না শুধু ইন্ডিয়াতেই বইছে আর অন্যান্য দেশে বইছে না, না, যা সমস্ত নদী নালা যা সমস্ত পাহাড় আছে না, বাতাসরা সব জায়গায় তারা কি হচ্ছে ঘুরে বেড়ায়। বন্দর বন্দর নগরের ঘন ভিড়, বন্দর বন্দর মানে কি, যেখানে সমুদ্রতে সমুদ্রে একটা দেখবে জায়গা থাকে যেখানে নৌবাহিনী যে মালপত্র থাকে তাকে কি করা হয়, খালাসি করা হয়, তো সেগুলোকে কি বলা হয় বন্দর। তো তারপরে দেখো নগরে, নগরের মানে কি শহরে, ঘনবীর মানে শহরে কি হয় অনেক ভিড় হয়, অনেক লোকজন হয়। তারপরে দেখো অরণ্য পান্তর শূন্যতে পান্তর, অরণ্য মানে কি বলা হয়েছে বন, পান্তর মানে কি মাঠ, শূন্য তেপান্তর, তেপান্তর শব্দের অর্থ হলো যে তিনটে মাঠ যখন একসাথে হয় আর তাদের অবস্থাটা কিরকম ছিল শূন্য খালি, তাহলে বলছে দেখো বনে মাঠে ও তেপান্তরে সব পথে ঘুরেছি বিথাই রে, মানে বিথাই মানে কি ব্যর্থ, মানে সব পথে ঘুরেছে কিন্তু হাওয়া কি হয়েছে ব্যর্থ হয়েছে। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, মানে পার্কের বেঞ্চিতে কি দেখো এখানে একটা চিত্র রয়েছে, এখানে কি হচ্ছে পাতা, অনেকগুলো দেখো পাতা সব কি হচ্ছে বেঞ্চের ওপর পড়ে আছে। সারশীতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, সারশীতে মানে হচ্ছে দেখবে যখন সেই জানালার যে কাঁচের কপাট হয় তাকে বলা হয় সারশীত। কি হচ্ছে ওগুলো কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর মানে পাঁজর, দেওয়ালের পাঁজর। চিমনি নিঃসনে, মানে চিমনি, চিমনি মানে জানো যে যেখান থেকে কি হচ্ছে ধোঁয়া নির্গত হয়। নিঃসনে মানে কি শব্দ, নিঃসনে মানে শব্দ। কাননের ক্রন্দনে, কাননের মানে হচ্ছে বন, আর মানে বনের কান্নায়, ক্রন্দন মানে কান্নায়। তার কথা কেবলই সুধাই রে, কি হচ্ছে তার কথা কেবলই সুধাই রে, সুধাই মানে কি প্রশ্ন, কে করছে দেখো কতগুলো তাহলে জায়গা, তাহলে দেখো হাওয়া ঘুরে গেছে, সব প্রশ্ন করছে যে তার নির্দিষ্ট স্থান কোথায়, তার নির্দিষ্ট বাড়ি কোথায়, সে মানে কি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। দেখো প্রথমে একটা স্ট্যান্ডার্ডে দেখলাম কোথায় কোথায় ঘুরেছে, এখানে আবার দেখলাম কত জায়গায় সে ঘুরেছে। তারপরে দেখো তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, কি হচ্ছে একটা মিষ্টি ছেলে দোলনায় কি হচ্ছে সে ঘুমাচ্ছে। আবছা কার্পেট কুকুরের তন্দায়, আবছা মানে কি যেটা স্পষ্ট, যেটা বোঝা যাচ্ছে না,
কার্পেট জানো, যেমন যেমন একটা বিছানা থাকে যে এমনি ছোট কোনো একটা মানে নিশ্চয় যেন কার্পেট। তো কুকুরের তন্দায় মানে হচ্ছে সে কুকুরটি তন্দায় মানে কি ঘুমাচ্ছে, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। তাহলে কি হচ্ছে এই যে দৃশ্যটা, যখন যদি একটা শিশু ঘুমাচ্ছে সেখানে মানে কি একটা শান্ত পরিবেশ, মানে কি মনে হচ্ছে যেন এত শান্ত, যেন মনে হচ্ছে স্বপ্নের মতো মনে হচ্ছে যেন এই পরিবেশটা একটা যেন একটা স্বপ্ন। সেই শুধু নিয়েছে বিদায় রে, মানে দেখো এত একটা সুন্দর পরিবেশের মধ্যে তাহলে কে বিদায় নিয়েছে? বাতাস। এত একটা সুন্দর পরিবেশকে তাকে ছেড়ে চলে যেতে হয়েছে। আধারে জাহাজ চলে মাছ তুলে জলে দ্বীপ। আধারে কি? আধার মানে জানো অন্ধকার, কি চলেছে? জাহাজ। মাস্তুল, মাস্তুল মানে হচ্ছে যে যে একটা জাহাজ বা নৌকা থাকে, দেখবে যেখানে পাল তোলা হয়, যে কাঠ থাকে, যে কাঠের দ্বন্দ্বটা, তাকে বোঝানো হয়েছে। সেখানে কি জ্বলছে? জলে দ্বীপ। কি জ্বলছে? দ্বীপ জ্বলছে। দেখো, যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, মানে কি হচ্ছে যাত্রীরা যারা জাহাজের মধ্যে আছে তারা সেই সব যাত্রীরা সিনেমা দেখছে, সেখানে যে সিনেমা দেখে কি করছে, কেউ নাচছে আবার কেউ গান করছে। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন। কি বলছে? আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা বলতে হাওয়াকে বোঝানো হয়েছে। তো তরঙ্গ মানে কি? ঢেউয়ের বুকে কি করছে? প্রশ্নের অবিরাম, না মানে একদম প্রশ্নই করেছে, যেমন নাচ করে তেমন প্রশ্ন করেছে। মত্ত আবর্তন সে কোথায়, সে কোথায় হাই রে, মানে কি বলছে সে কোথায়? কে বলছে যে সে কোথায়? মানে যে বাতাস বলছে যে আমাদের একটি নির্দিষ্ট স্থান কোথায়। অবশেষে থামে সব, দেখ হয় নির্জন। অবশেষে মানে কি, যখন যারা সব জাহাজে ছিল, যখন তারা গান করছিল, সিনেমা দেখে নাচছিল, তারা কি করলো? তারা যখন থেমে গেল তখন কি হচ্ছে? নির্জন, মানে ওই জাহাজটা পুরো শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, মানে কি হচ্ছে যখন অন্ধকার নামলো তখন গর্জন কারা করছে? গর্জন করছে হচ্ছে যে ঢেউ আছে, তারা তাদের গর্জনটাকে মানে বাড়িয়ে একদম নিজ মতো চলেছে, কারণ তো রাত হয়ে গেছে, অনেক রাতে শুধু কাদের সমুদ্রের মধ্যে কাদের চলে? শুধু ঢেউয়েরই চলে। সমুদ্র ওঠে দুলে, তাহলে সমুদ্র কি হচ্ছে? যেন দুলছে। বাঁকা চাঁদ পড়ে ঝুলে, মানে কি হচ্ছে এখানে? দেখবে যখন সূর্য ওঠে, তারা যখন মানে অস্ত যায়, দেখবে যেন মনে হচ্ছে ওই ঝোপের কাছ থেকে সূর্যটা যেন ডুবে যাচ্ছে। তো তেমনি যখন একটি মানে চাঁদ যখন মানে সে যখন ডোবে, যেন মনে হবে সমুদ্রতে সে পুরো যেন কি হচ্ছে দেখো, ঝুলে পড়েছে। যখন দেখবে সমুদ্রের কাছে গিয়ে এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারবে। আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই? এখানে কাদের বলা হয়েছে? বাতাসের বিশ্রাম নেই। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। আমাদের বাড়ি নেই, কার বাড়ি নেই? হাওয়ার কোনো বাড়ি নেই, হাওয়ার কোনো দেশ নেই, তাদের কোনো শেষ নেই। তারা কি হচ্ছে? তারা আগাছার মতো এই দেশ ওই দেশ, এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াচ্ছে, তাদের নির্দিষ্ট কোনো দেশ নেই, কোনো স্থান নেই। কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, তাহলে কি হচ্ছে? তারা শুধু কান্না করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বারবার পারাপার যত করি তবু তার নেই, নেই দেখা নেই, নেই রে। কি হচ্ছে? বলছে যে বারবার মানে কি, বরাঙ্গর তারা কি করছে? এপার ওপার করছে, তাদের কোনো মানে একটা নির্দিষ্ট স্থান তাও তারা খুঁজে পাচ্ছে না। দেখো, সময় অন্তহীন, মানে সময়ের শেষ নেই। অপুরাণ সন্ধানে, মানে তারা তারা কি করছে? তাদের সন্ধান খুঁজে বেড়াচ্ছে। বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, মানে বিশ্বের মানে কি, সারা পৃথিবীতে হাওয়াদের যে গানটা যেন ফেটে পড়েছে একদম। কোনখানে গেলে তারে পাইরে, মানে হাওয়ারা বলছে আমরা কোন স্থানে গেলে আমরা আমাদের বাসস্থান খুঁজে পাবো। খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, কি হচ্ছে? বাইরে তারা খুঁজে বেরিয়ে চলেছে। সুরে সুরে বলে যায় নেই রে চিরকাল উত্তাল তাই রে। কি বলছে? তারা গানের মাধ্যমে, সুরের মাধ্যমে কি বলছে? তারা বলছে অনবরত তাদের কোনো নির্দিষ্ট স্থান নেই, তারা চিরকাল এটাই বলে চলেছে। আমার পাঠ্যাংশটা এখানেই শেষ হলো। দেখো, আমরা আজকে পড়লাম হাওয়াদের গান, যেখানে কি হচ্ছে তাদের কোনো নির্দিষ্ট স্থান নেই, সেই বিষয় সম্বন্ধে আমরা জানলাম।
সাথে সাথে অনেক গ্রাম বাংলা বলো শহরে বলো যাদের এখনো বাড়ি ঘর নেই তারা কি করছে, ফুটপাতে পড়ে থাকে। তো তেমনি এদের সঙ্গে এদেরও কিছুটা মানে সম্পর্ক আমরা দেখতে পাই। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক দেবেন একটা।